রাউন্ড অফ 32-র আরো 3টা ম্যাচ হয়ে গেল। আপনার প্রথম ম্যাচটা হলো নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট, সেকেন্ড ম্যাচটা ফ্রান্স বনাম সুইডেন এবং থার্ড ম্যাচটা মেক্সিকো ভার্সেস ইকুয়েডর। 3টা ম্যাচই প্রত্যাশিতভাবে নরওয়ে, ফ্রান্স এবং মেক্সিকো জিতে নিয়েছে, যেটা অ্যাজ এক্সপেক্টেড ছিল। যদি প্রথম ম্যাচটাই আসে ভাই, নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট, এই ম্যাচটা বাকি দুটার তুলনায় মোটামুটি ভালো সমানে সমানে লড়াই হয়েছে। তো নরওয়ে বনাম আইভরি কোস্টের প্রথম ম্যাচটা যদি অ্যানালাইসিসে আসি, তাহলে নরওয়ে 2টা গোল দিয়েছে, আইভরি কোস্ট 1টা দিয়েছে। বাট খেলাটা কিন্তু জমজমাট হয়েছে, দুটো পক্ষেই বরাবর প্রায় সেম ফাইট দিয়েছে ভাই। দুটা দলকে আপনি কখনো খাতার থেকে বাইরে করতে পারবেন না, অলমোস্ট সমানে সমানে ফাইট হয়েছে। তার মধ্যে প্রথম গোলটা নরওয়ে হয়ে নুসা দিল, সেটা অনেকটা আগের ম্যাচে যেটা ফ্রান্স লাস্ট গ্রুপ লিগের লাস্ট ম্যাচটা নরওয়ের বিরুদ্ধে দিয়েছিল, ডেম্বেলে স্টাইলে গোল হয়েছিল, গোল পোস্টের গা গেছে গোল সাইড দিয়ে। এবং তারপরে যখন আমাদ দায়ালো আইভরি কোস্টের সমতা ফিরান, ঠিক আছে, সে তার অসাধারণ বিল্ড আপ গোল বাই ড্রিবলিং কাটিয়ে সেই গোলটাতে অসাধারণ লেগেছে ভাই, তার দুর্দান্ত একটা গোল দিয়েছে। এবারে ওভারঅল যদি আমরা যতগুলো গোল দেখি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গোল হলো তার আমার দিলোর গোলটা 74 মিনিটে যেটা দিয়েছেন। যাই হোক, 86 মিনিটে সে হালান্ড ভাই ধাত্তা কাট্টা বিধাতা নরওয়ের, সে অসাধারণ মাঝমাঠের অসাধারণ বিল্ড আপ, মাঝমাঠ বনাম রাইট উইং দিয়ে অসাধারণ বিল্ড আপ থেকে উনি সহজ পাস পেয়ে গোল দিয়ে দিলেন। 1998-এর পর তারা আবার রাউন্ড অফ 16 উঠলো, সেটা নরওয়ের জন্য একটা গৌরবময় একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট। এবার হান্ডের বাবা আজকে ছিল, সে তাকে বেশ ইমোশনাল দেখাচ্ছিল ম্যাচটা জেতার পর, কারণ উনি 1998-এ নরওয়ের হয়ে খেলেছিলেন। সেকেন্ড ম্যাচটা ভাই ফ্রান্স বনাম সুইডেন ভাই, অ্যাজ ইউজুয়াল ভাই, ফ্রান্স এন্ড এমবাপে ভাই, সেই অ্যাটাকে এমবাপে, মাইকেল ওলিসে, ডেম্বেলে ও বার্কেলো ভাই, এত বৈচিত্র্যময় অ্যাটাক ভাই খুব কম টিমেরই আছে ভাই। সেই দুর্দান্ত অ্যাটাকিং ভাই, কাকে ছেড়ে কাকে কার নাম বলবো ভাই। তার মধ্যে এমবাপে আবার 2টা গোল দিয়েছে ভাই। এমবাপে যেন আর মেসি যেন ভাই ওখানে ফুল কম্পিটিশনে নামছে, কে কারে ছাপাই যেতে পারে। নেক্সট মেসি নামবে আগামী শনিবার কোপা ভার্দের এগেনস্টে, হ্যাঁ, সেখানে মেসি আবার গোল দিলে মেসি আগায় যাবো। সো এমবাপে ইজ ক্রিয়েটিং ইজ লেগাসি ভাই। বিশেষত বিশ্বকাপের ম্যাচে এমবাপেকে ভাই দুর্দান্ত ফর্মে সবসময় উনি ফর্ম দেখিয়েছেন ভাই, যেটা অনেক সময় ক্লাবে থাকলে একটু অফ ফর্মে থাকে, বাট যখনই দেশের হয়ে ফ্রান্সের হয়ে তিনি নীল জার্সি চাপে তখন কিন্তু তার ফর্ম ভাই দুর্দর্শ হয়ে থাকে। সে এমবাপে 2টা গোল দিল, 3টা গোলের মধ্যে সুইডেনকে কার্যত উড়িয়ে দিল ভাই। সুইডেন আসতে পারতেই পেয়েছে না, সুইডেনকে উড়িয়ে দিয়ে 3-0 গোল ওরা রাউন্ড অফ 16-এর কিন্তু গর্জন দিয়ে দিছে ভাই। আর আপনার থার্ড ম্যাচটা মেক্সিকো এন্ড ইকুয়েডরের মধ্যে যেটা হলো, তো সিমসন প্রেডিক্টেড মেক্সিকো ইজ গোয়িং টু ফাইনাল, সেটা কি হতে যাচ্ছে হু নোজ ভাই। যাই হোক, তারা ফার্স্ট হাফের মধ্যে 2টা গোল দিয়েছে, তারপর তারা একটু ডিফেন্সিভ হয়ে গেছে। ইকুয়েডর অনেকগুলো চান্স পেয়েছিল সেকেন্ড হাফে, স্পেশালি ওরা বেশ কয়েকবার আক্রমণে গিয়েছিল, আর 1-2টা ক্লোজ চান্সও মিস করেছে ইকুয়েডর। বাট অ্যাট লাস্ট মেক্সিকো 40 বছর পর বা অ্যাট লাস্ট মেক্সিকো 40 বছর পর রাউন্ড অফ 16-এ উঠলো, সেটা তাদের জন্য একটা ন্যাশনাল সেলিব্রেশন, বিগ থিং। এবার মেক্সিকো স্বাগতিক দেশ, বিশ্বকাপের আয়োজনও করছে। তো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মেক্সিকান ফুটবল অ্যান্ড দেয়ার ফ্যান্স। আর আজকে যদি আমরা তো মেক্সিকোর যে একটা মেক্সিকো ম্যাচের মধ্যে 2টা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, রাহুল ইমিনেস সেকেন্ড গোলটা যিনি করলেন, তিনি কিন্তু 2020 সালে মাথার মধ্যে একটা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচে স্কাল ক্যাপচার হয়ে গেছিল, তার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলেন। ফুটবল খেলবেন কিনা সেটা হয়তো দূরের কথা, তিনি বেঁচে থাকবেন কিনা সেটাও একটা সংশয় তৈরি হয়েছিল। তারপর থেকে তার দুর্দর্শ লড়াই, ফিরে আসা, রিহ্যাবিলিটেশন করা এবং সেখানে অদম্য শক্তি আর মনের জোর দিয়ে তিনি আবার মেক্সিকো জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, এবং সেখান থেকে তিনি এত আফটার লং গ্যাপ বিশ্বকাপও খেলছেন, এবং বিশ্বকাপে তিনি আবার গোল দিয়েছেন, তাও রাউন্ড অফ 32-তে ভাই, নকআউট পর্বে গোল দেওয়া বিশাল ব্যাপার দিয়ে তিনি মেক্সিকোর রাউন্ড অফ 16-এর যাত্রা নিশ্চিন্ত করেছেন। আর একটা কথা হলো, সেকেন্ড ইন্টারেস্টিং হলো খেলা শেষ হওয়ার যে অতিরিক্ত সময়ে ইঞ্জুরি স্টপেজ টাইমে, যেটা 95 মিনিটে ইকুয়েডরের হ্যান্ডকেবি ভাই কিন্তু রেড কার্ড পেয়েছে, কারণ প্রিস্টিনি রুল লাগু হয়েছে, কারণ তিনি মুখ দেখে প্রতিপক্ষকে কিছু একটা বলছিলেন। আর এখন ফিফার নতুন নিয়মে এবারের বিশ্বকাপ তো শুরু হয়েছে, যে আপনি যদি মুখ দেখে কাউকে কিছু বলেন, সেটা যদি ফ্রেন্ডলি হয় তাহলে লাল কার্ড পাবেন না, বাট শুড বি ডিসাইডেড বাই রেফারি। তাহলে কিছু বলেন বা কিছু গালিগালাজ করেন বা অসভ্য কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার লাল কার্ড দেওয়া হবে, সেটাই হলো এনকেপি কিন্তু লাল কার্ড পেয়ে গেল।
আহ, আর পেস্টিনি রুলটা হয়েছে গত বছর রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার ক্রিস্টিনি তিনি কিছু একটা বলছিলেন, সেটা নিয়ে প্রচুর বাওয়াল হয়েছিল পরে মিডিয়াতে, যে উনি নাকি ওকে রেসিজমের টাইপ ওয়ার্ড বলেছিল ভিনিসিয়াসকে। তো পরে ক্রিস্টিনি সাসপেন্ডও হন, ঠিক আছে। তো সেখান থেকে রুলটা এসছে এবারে। এখানে অন্যতম এবারে বিশ্বকাপে যে দুটা রুল অন্যতম ফিফার, সেটা হলো একটা হাইড্রেশন ব্যাগ, আর সেকেন্ড হলো পেস্টিনি রুল। হাইড্রেশন ব্যাগ তো আপনারা জানেনই যে প্রতি 22 মিনিট অন্তর 22.5 মিনিটের পর একটা ব্রেক দেওয়া হচ্ছে, কারণ ওয়েদার চেঞ্জ প্লেয়ারদের স্বাস্থ্যের কথা লক্ষ্য করে। আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কারণ অনেকে বলছে নাকি ফিফা নাকি অ্যাডের জন্য এরকম করছে, বিশেষ করে আরো বেশি করে যাতে অ্যাড পাওয়া যায়, অ্যাড থেকে লভ্যাংশ টাকা মনিটারি বেনিফিট বা গেনের জন্য সেটা করা হচ্ছে। যাই হোক, আজকের ম্যাচ যদি আমরা দেখে নিই, তাহলে আজকে কিন্তু ইংল্যান্ড নামছে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর বিরুদ্ধে। সেটা কিন্তু সহজ হবে না ভাই, কারণ আফ্রিকার টিমগুলো এখন যা দেখাচ্ছে না ভাই, বেশ ফিজিক্যালিটি ওদের মধ্যে, হ্যাঁ, প্লাস টেকটিক্যাল ডিফেন্সিভ ব্লক পুরো স্ট্রং, সেখান থেকে কাউন্টার অ্যাটাক ওরা গোল দিচ্ছে। ইংল্যান্ড কিন্তু লাস্ট গত গ্রুপ লিগের ঘানার বিরুদ্ধে ম্যাচটা কিন্তু আটকে গেছিল, সেই তাদের স্ট্র্যাটেজিও ঘানার বিরুদ্ধে কিন্তু আটকে গেছিল। তো আজকে ডেমোক্রেটিক কঙ্গোর বিরুদ্ধে কিন্তু ম্যাচটা হালকা নিলে হবে না ভাই, কারণ তারা অলরেডি পর্তুগালের সাথে ড্র করেছে। সো আফ্রিকার টিম আর ইউরোপের টিমের মধ্যে ব্যবধান কিন্তু সেরকম নেই। তো সেটাই আজকে ইন্টারেস্টিং হবে যে হ্যারি কেন, জুড বেলিংহামরা কি করে ডেমোক্রেটিক কঙ্গোর বিরুদ্ধে খেলতে নামে। স্পেশালি আমি তো বরাবরই টমাস টাচলের স্ট্র্যাটেজি দেখার জন্য মুখিয়ে আছি, কি করে উনি অ্যাটাকটা সাজান মাঝ মাঠ আর অ্যাটাকিং মিলে, বিশেষ করে হ্যারি কেন জুড বেলিংহামকে কি করে ইউজ করেন সেটা দেখার জন্য সে কি মুখিয়ে আছে ভাই। আর অপর দুটো ম্যাচ হলো, একটা হলো ইউএসএ বনাম বসনিয়া আর জেগোভিনা। ইউএসএ কিন্তু বিশ্বকাপটা দুর্দান্ত শুরু হয়েছিল, প্যারাগুয়েকে ওরা 4-1 গোলে হারিয়ে শুরু করেছিল, কিন্তু গ্রুপ লিগের লাস্ট ম্যাচটাই তুর্কির কাছে হেরে গেছে। হোয়াটএভার, বাট আজকের যে ম্যাচটা বসনিয়া এন্ড হার্জেগোভিনার সাথে যেটা হবে, সেটা কিন্তু বেশ লড়াই হবে, কারণ বসনিয়া হার্জেগোভিনা একটা ছোট্ট দেশ, ইউরোপে যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, সার্বিয়ার সাথে থেকে আলাদা হয়ে ওরা সোভিয়েত ইউনিয়নের পতনের পর সার্বিয়া থেকে আলাদা হয়ে দেশ হয়েছে, এবং লোক সংখ্যা খুবই কম, যুদ্ধবিধ্বস্ত দেশ, তো দে আর ফাইটিং মেন্টালিটি। অলরেডি ইতালিকে হারিয়ে লাস্টে যে ম্যাচটাই ওরা বিশ্বকাপে মূল পর্বে চান্স পেয়েছিল, ইতালিকে নকআউট থেকে হারিয়ে দিয়েছে ভাই। সো তারাও ছেড়ে দেবে না। আর ইউএসএ এর কোচ যিনি পচিতিনো ভাই, তার আন্ডারে ইউএসএ খুব ভালো খেলছে। ইউএসএর অ্যাটাক এবং রাইট উইং বরাবর মাঝমাঠ খুব ভালো দেখাচ্ছে কম্বিনেশন। সো দ্যাট উড বি এক ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং ম্যাচ। আর আরেকটা ম্যাচ সেটাও বেলজিয়াম ভাই, বেলজিয়াম ভার্সেস সেনেগাল। বেলজিয়ামের কিন্তু এখন শিফট ফ্রম দ্য গোল্ডেন জেনারেশন কিন্তু নেই, তো বেলজিয়ামের বাকি যেতে পারে, সেনেগালকে আপসেট খাওয়ার ক্ষমতা রাখে। ফেভারিট হিসেবে বেলজিয়াম শুরু করবে ঠিকই, বাট সেনেগালেরও কিন্তু আপসেট করার ক্ষমতা আছে, এবং সেটা আপনি জানেন সাদিও মানের মতো প্লেয়ার সেনেগালের আছে। তো সব মিলে আজকে তো এই হলো অ্যানালাইসিস ভাই, সঙ্গে থাকুন, আপডেট নিয়ে আসবো ম্যাচগুলো কি হয় তা দেখার জন্য অবশ্যই ফলো করুন ভাই।